নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ আবার এলাম এমন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আপনারা যদি পুরো মন দিয়ে বোঝার চেষ্টা করেন, আমার বিশ্বাস যে আপনারা আপনাদের স্বাস্থ্য রক্ষার একটা মূল চাবিকাঠি হাতে পাবেন। শুরু করার আগে প্রথমে বলে নিই যে আমি কোনো ডাক্তার নই, বা এটা কোনো হেলথ কনসালটেন্সির চ্যানেলও নয়। এটা লাইফস্টাইল বা জীবনশৈলী, আমাদের কি হওয়া উচিত সেই সম্বন্ধে শিক্ষার চ্যানেল। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি পুরো শোনার পর আপনারা জীবনে, আপনাদের প্রাত্যহিক জীবনে এটার প্রয়োগ করতে পারেন, এটাকে মেনে চলতে পারেন। সঙ্গে আপনারা যদি কোনো মেডিকেশন নিয়ে থাকেন, আপনার চিকিৎসকের অনুমতি অনুযায়ী আপনি যা ওষুধ খাচ্ছেন খাবেন, কিন্তু ওষুধের সঙ্গে যদি লাইফস্টাইল বদলের চেষ্টা করেন, যা প্রাকৃতিক নিয়ম সেগুলো যদি বদলাতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন। আজকে আমি যে আলোচনাটা করব, এই আলোচনা করতে গিয়ে আমি কোনো সময়ের দিকে তাকাবো না, কারণ আজকের ব্যাপারটা একটু অন্য ধরনের। আমার দর্শকরা সবাই আমার ভিডিও বড় দেখে বিরক্ত হন, বলেন সবাই ছোট ভিডিও করতে, কিন্তু ছোট ভিডিও করলে পুরো মনের বক্তব্যটা বুঝিয়ে বলা সম্ভব না। আজকের বিষয়টা তো সম্পূর্ণ আলাদা, যেটা ছোট করাই যায় না। অতএব আপনারা ধৈর্য ধরে, একবারে না পারুন, একদিনে না পারুন, পুরো ভিডিওটা যদি দেখেন, তাহলে অবশ্যই আপনাদের জীবনে কিছু পরিবর্তন আসবে, এটা আমার মনে বিশ্বাস। স্বাস্থ্যই আমাদের শেষ কথা। স্বাস্থ্য থাকলে সব থাকবে, স্বাস্থ্য না থাকলে এই পৃথিবীতে সব কিছুই অচল। যতক্ষণ আমি আমার কাজ করতে পারছি, ততক্ষণই আমি সচল। যে মুহূর্ত থেকে আমি আমার কাজ করতে পারবো না, সেই মুহূর্ত থেকে কিন্তু আমি সমাজের কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়ব। অতএব স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটার মধ্যে দিয়েই প্রকাশ হচ্ছে যে স্বাস্থ্য ঠিক না থাকলে সমৃদ্ধি আসবে না, আর সমৃদ্ধি থাকলেও সমৃদ্ধি নাশ হবে যদি স্বাস্থ্য ঠিক না থাকে। অতএব আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে বোঝাতে চাইছি যে স্বাস্থ্য ঠিক রাখার যে সহজ পথ, সেই পথগুলো বোঝার চেষ্টা করুন। আমরা জানি যে স্ট্রেস, বা হিন্দিতে বলে তনাব, বা আমরা বাংলায় বলি চাপ, মানসিক চাপ আমাদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক। ডাক্তাররা বলে থাকেন যে মানসিক চাপ বা স্ট্রেস থেকে আমাদের প্রায় 80 থেকে 90% রোগ হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই স্ট্রেস দু ধরনের হয়, এটা আমরা অনেকেই জানি না। স্ট্রেস যেটা বাইরের থেকে আসে, যেটা আমরা দেখতে পাই, বা যেটা আমাদের কন্ট্রোলে আছে, হয়তো বা সেটা আমরা কন্ট্রোল করতেও পারি, কিন্তু আমাদের শরীরের ভেতরে একটা স্ট্রেস অল টাইম চলছে প্রকৃতির নিয়ম অনুযায়ী, যে স্ট্রেসটি সমস্ত রোগের একাই কারণ। পুরো ব্যাপারটা যদি বোঝেন, আপনি বুঝতে পারবেন যে আমার কথাগুলোর মধ্যে কতটা বাস্তবতা আছে। আপনারা শুনে থাকবেন অক্সিডেটিভ স্ট্রেসের কথা। অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে চলতে থাকে। এই অক্সিডেটিভ স্ট্রেস হয় কেন? কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিকেলস তৈরি হয়। ফ্রি রেডিকেলসের কারণে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, এবং অক্সিডেটিভ স্ট্রেস কি করে? প্রতিনিয়ত আমাদের শরীরের সুস্থ সেলকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। সেই ফ্রি রেডিকেল যদি আমাদের মস্তিষ্কে হয়, অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন্স, এই ধরনের যত মস্তিষ্ক সংক্রান্ত রোগের নাম জানেন,
এগুলো হতে পারে। যদি চোখে হয়, চোখের যদি ফ্রি রেডিক্যালস বেশি প্রোডাকশন হয় তাহলে সেখানে চোখের বিভিন্ন সমস্যা হতে পারে। এভাবে যদি আমার লাঙে হয়, লাঙে যদি ফ্রি রেডিক্যালস প্রোডাকশন বেশি হয় তাহলে আমার লাঙের সমস্যা মানে অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এরকম ধরনের যতগুলো নাম শুনে থাকবেন এগুলো হতে পারে। ঠিক সেরকম স্টমাকে হয়, কিডনিতে হয়, লিভারে হয়, হার্টে হয়, জয়েন্টে হয়, সমস্ত জায়গায় আপনারা শুনে থাকবেন ফ্রি রেডিক্যালস বলে একটা জিনিস আছে। তাহলে আমাদের শরীরে আমাদের জানা যত রোগ, ইভেন ক্যান্সার পর্যন্ত হওয়ার পিছনে ফ্রি রেডিক্যালসের অনেকটা ভূমিকা রয়েছে। তাহলে আমাদের জানতে হবে আমরা এই ফ্রি রেডিক্যালসকে কন্ট্রোল করব কি করে, আর অক্সিডেটিভ স্ট্রেসকে আমরা কিভাবে ম্যানেজ করব। অক্সিডেটিভ স্ট্রেস এটাকে বোঝার দরকার। আমরা বেশিরভাগ মানুষই আমার মনে হয় যে অক্সিডেটিভ স্ট্রেসটা কি ক্লিয়ারলি বুঝি না। আমি আমার জ্ঞান অনুযায়ী, আমার যা মনের ভেতরে যা অনুধাবন করেছি ব্যাপারটাকে নিয়ে, আমি গোদা বাংলায় খুব সহজভাবে আপনাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। একটু মন দিয়ে বুঝুন অক্সিডেটিভ স্ট্রেস কি। আমরা প্রতিনিয়ত শ্বাস নিই নাক দিয়ে, শ্বাসের সঙ্গে হাওয়া যায় লাঙে, লাং সেখান থেকে অক্সিজেনকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে লাং দেয় হার্টকে, হার্টের মাধ্যমে রক্তের সঙ্গে লাং রক্তে মিশিয়ে হার্টে দেয়, হার্ট সেটাকে পাম্প করে গোটা শরীরে ছড়িয়ে দেয়। আমাদের শরীরের প্রত্যেকটি সেলে, প্রত্যেকটি সেলে কাজ হচ্ছে ওই ব্লাড থেকে অক্সিজেন সংগ্রহ করা বা বিভিন্ন কেমিক্যাল সংগ্রহ করা। সংগ্রহ করে সেল অক্সিজেনকে বার্ন করে কি হয়, ওখানে এটিপি বা শক্তি, এক কথায় শক্তি বলতে পারেন, শক্তি উৎপন্ন হয়, যে শক্তির ফলে আমাদের প্রত্যেকটা সেল তার নিজের কাজ সুচারুরূপে করতে পারে। এবার মজার ব্যাপার হলো আমাদের এই শরীরটা কিন্তু একটা কেমিক্যাল ফ্যাক্টরি। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত কেমিক্যাল রিজেনারেশন ভেতরে হচ্ছে। এই যে অক্সিজেন যখন সেলের কাছে পৌঁছালো, সেল ওই অক্সিজেনকে নিয়ে যখন কেমিক্যাল প্রসেস করছিল, সেই মুহূর্তে অক্সিজেনের মধ্যে থেকেই ফ্রি রেডিক্যাল তৈরি হয়। দেখুন অক্সিডেটিভ স্ট্রেস অর্থাৎ অক্সিডেটিভ একটা কথা, কোথা থেকে এলো কথাটা, অক্সিডেশন থেকে অক্সিডেটিভ স্ট্রেস, অক্সিডেশনের ফলে স্ট্রেস তৈরি হলো। এবার অক্সিডেশন প্রসেসের ফলেই কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে। কেন, ওই যে লাং থেকে যে অক্সিজেনটা গেল সেলের কাছে, সেল যে অক্সিজেনটাকে ইউজ করার সময় যে প্রসেসটা চলছে তাকে বলা হয় অক্সিডেশন প্রসেস। সেই অক্সিডেশন প্রসেসের ফলে তৈরি হচ্ছে ফ্রি রেডিক্যাল। এখানটা আরেকটু বুঝতে হবে, অক্সিজেন একটা অণু বা অ্যাটম, আমরা সবাই জানি। সেই অণু বা অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে, আমরা ছোটবেলায় পড়েছি। অক্সিজেনের যে অণু বা অ্যাটমে অ্যাকচুয়ালি 8টা ইলেকট্রন থাকে, পেয়ার, সবসময় পেয়ার সংখ্যা, যুগ্ম সংখ্যা থাকে। কিন্তু যখন অক্সিডেশন প্রসেসটা চলে সেই সময় কোনো ক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যম দিয়ে ওই অক্সিজেনের একটি অণু থেকে কোনোভাবে একটি ইলেকট্রন ছিটকে বেরিয়ে যায়। ফলে সেই অক্সিজেনের সেলটি বা অক্সিজেনের যে অণুটি সেটা কিন্তু আর 8 ইলেকট্রনের থাকে না, হয়ে যায় 7 ইলেকট্রনের, অর্থাৎ বিজোড় সংখ্যা। সেই অণুটিকে বলা হচ্ছে যে ফ্রি রেডিক্যালস। ভালো করে বুঝুন। এবার ওই অণুটা যেটা তার পেয়ার হারিয়ে ফেলেছে, এবার সেই অণুটা কিন্তু শরীরে তার পেয়ার পুরো করার জন্য ছুটে বেড়াচ্ছে। সে তখন কি করবে, আমাদের সুস্থ কোনো সেল থেকে, সে হার্টের সেল হতে পারে, লাঙের সেল হতে পারে, চোখের সেল হতে পারে, মাথার সেল হতে পারে, কিডনি সেল হতে পারে, জয়েন্টের সেল হতে পারে, যে কোনো সেল থেকে তার ইলেকট্রনটি চুরি করবে। অর্থাৎ তার যে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল, সেই ফ্রি রেডিক্যালস প্রতি মুহূর্তে আমাদের শরীরে প্রোডাকশন হচ্ছে,
এটা হবেই, এটা আপনি রুখতে পারবেন না। পৃথিবীতে কেউ কখনোই ফ্রি রেডিকেলসের প্রোডাকশন রুখতে পারেনি, কারণ যখনই কোনো কেমিক্যাল প্রসেস হয় সেখান থেকে ছিটকে ছাটকে অ্যাক্সিডেন্টলি দুটো একটা ফ্রি রেডিকেলস প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তৈরি হবেই। এটা ন্যাচারাল ফেনোমেনা। কিন্তু সেই ফ্রি রেডিকেলসকে কন্ট্রোল করতে আমাদের একটা খুব ভালো জিনিস ভগবানই আমাদের বানিয়ে দিয়ে পাঠিয়েছিল, সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই শুনেছেন অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটা অণু যে কিন্তু বিনা শর্তে ওই একটি ইলেকট্রন ওই ফ্রি রেডিকেলসকে দান করে, ফলে ফ্রি রেডিকেল শান্ত হয়ে যায়। কারণ সে তখন আমাদের আর শত্রু নয়, সে তো কিন্তু আবার একটা পূর্ণাঙ্গ অক্সিজেনের সেল, অর্থাৎ অক্সিজেনের অণু। সে কিন্তু আবার আমাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু এতক্ষণ সে পাগলের মতো ছুটছিল, শরীরে ক্ষতি করার জন্য চলছিল, কারণ তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি ছিল। এবার সেই যে ঘাটতিটা মিটে গেছে। কে মিটিয়েছে? আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। দেখুন, অক্সিডেশন প্রসেস থেকে তৈরি হলো ফ্রি রেডিকেলস। ফ্রি রেডিকেলস তৈরি হওয়ার ফলে আমাদের শরীরে যেটা ঘটছে সেটাকে বলা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। আর সেই অক্সিডেটিভ স্ট্রেসকে ম্যানেজ করার ক্ষমতা একমাত্র আছে অ্যান্টিঅক্সিডেন্টের। আমরা তো বহু শুনেছি অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা শুধু জানি অ্যান্টিঅক্সিডেন্ট খেলে বয়সকে ধরে রাখা যায়, চামড়ায় ভাঁজ আসে না। কিন্তু শুধু তাই না, শরীরের টোটাল ফাংশনিং করতে গিয়ে যে ফ্রি রেডিকেলস প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, সেগুলোকে শান্ত না করতে পারলে শরীরের বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। আপনি সে প্রেশার বলুন, সুগার বলুন, ক্যান্সার বলুন, অটোইমিউন ডিজিজ বলুন, থাইরয়েডের সমস্যা বলুন, লাংয়ের সমস্যা বলুন, হাঁপানি বলুন, আপনার অ্যালজাইমার বলুন, ডিমেনশিয়া বলুন, যত রকম বড় বড় ক্রনিক রোগ তো অনেক ধরনের হয়। ক্রনিক রোগ যেগুলো আমরা দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, ওষুধ খেয়েও সুস্থ হই না। কিন্তু আপনি যদি ওষুধের সঙ্গে সঙ্গে আপনার ফ্রি রেডিকেলসকে কন্ট্রোল করার প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন, আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার ওষুধের ক্ষমতা কত বেড়ে যাবে। খুব শিগগিরই আপনাকে ওষুধ খেতে হবে না। দেখুন, ওষুধের উপর নির্ভরশীল হয়ে বাঁচাটা কখনোই ঠিক না। ওষুধ হচ্ছে আমাদের কাছে বিকলাঙ্গ লাঠির মতো। ধরুন আমি হাঁটতে পারছি না, পা কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, আমি একটা ক্র্যাচ নিয়ে হাঁটার চেষ্টা করছি। হ্যাঁ, ক্র্যাচ নিয়ে হাঁটা কখনোই স্বাভাবিক হাঁটার সমান হতে পারে না। ক্র্যাচটা এখানে ওষুধ, যে আপনাকে হাঁটতে সাহায্য করবে অবশ্যই, কিন্তু স্বাভাবিক হাঁটা আর ক্র্যাচ নিয়ে হাঁটার মধ্যে তফাৎ আছে। এবার আপনি যদি চান প্রতিনিয়ত যদি অভ্যাস করেন, তাহলে কিন্তু আপনি ক্র্যাচ ছাড়াও একদিন হাঁটতে পারবেন। কিন্তু সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। আপনি যদি মনে করেন না আমি সারা জীবনই ক্র্যাচ নিয়ে হাঁটবো, তাহলে কিন্তু ক্র্যাচ নিয়ে হাঁটতে হাঁটতে আপনার শরীরের আদার্স পার্টস ড্যামেজ হতে শুরু করবে। কারণ আপনি যেভাবে হাঁটেন ওই পদ্ধতিতে হাঁটার জন্য আমাদের শরীর ডিজাইন করেননি ভগবান। অতএব মেডিসিন নিন, কিন্তু মেডিসিনের সঙ্গেও ন্যাচারাল ব্যাপারটাকে বুঝুন। এবার আসছি এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ক্লিয়ার হয়ে গেছে অক্সিডেটিভ স্ট্রেস কি, নিশ্চয়ই বোঝাতে পেরেছি আপনাদের। এবার আমাদের অক্সিডেটিভ স্ট্রেসকে কন্ট্রোল করতে গেলে বা ফ্রি রেডিকেলসগুলোকে শান্ত করতে গেলে আমাদের দরকার অ্যান্টিঅক্সিডেন্ট। এবার এই অ্যান্টিঅক্সিডেন্ট কোথা থেকে পাওয়া যায়? প্রকৃতি অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে বানিয়েছে আমাদের জন্য? প্রকৃতি বানিয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো গ্রিন ভেজিটেবল, প্রতিটি ফলে। হ্যাঁ, তার মধ্যে কিছু কালার, এমন কিছু কালার আছে যেমন টমেটোর কালার, জামের কালার, বেগুনের কালার। এই কালারগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি। আমলকি, এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ সবচেয়ে বেশি। কিন্তু প্রতিটা প্রাকৃতিক ফল এবং সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। আর একটা অ্যান্টিঅক্সিডেন্টের স্রোত রয়েছে, সেটা হচ্ছে গ্রিন জুস, সবুজ পাতার রস। যে কোনো সবুজ পাতা, যে পাতা খাওয়া যায়, বিষ নয়। যে গাছের ফল আমরা খাই
সেই গাছের পাতাও খাওয়া যায়, যেমন আম পাতা, জাম পাতা, পেয়ারা পাতা, কারি পাতা, সজনে পাতা। আপনারা নিশ্চয়ই জানবেন মোরিঙ্গা পাউডারের কত দাম। মোরিঙ্গা পাউডার কি? কিচ্ছু না, সজনে পাতার গুঁড়ো। আমরা হাজার হাজার টাকা কিলো দাম দিয়ে কিনে খাচ্ছি। আপনি সজনে পাতা রেগুলার সকালে পেস্ট করে জুস ফর্মে খান না, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। কিন্তু এত অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স থাকার পরেও আজকে সমাজে দেখুন আমরা প্রত্যেকে রোগী। কারণ প্রথম কথা বুঝে নিন যে আমরা আজকাল প্রত্যেকে কুক ফুড খেতে অভ্যস্ত, ফ্যাক্টরি ফুড থেকে খেতে অভ্যস্ত, প্রসেস ফুড খেতে অভ্যস্ত এবং কেমিক্যাল মিশ্রিত খাবার খেতে অভ্যস্ত। ফ্রি রেডিক্যালস তখনই বেশি প্রোডাকশন হয় যখন আমরা পলিউশনের মধ্যে থাকি। ফ্রি রেডিক্যালস তখনই বেশি প্রোডাকশন হবে যখন আমাদের শরীরে কেমিক্যাল ব্যালেন্স বিগড়াবে। ফ্রি রেডিক্যালস তখনই বেশি প্রোডাকশন হবে যখন আমাদের শরীরে ফ্যাক্টরিতে তৈরি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং কুক ফুড শরীরে বেশি যাবে। তাহলে দেখুন ফ্রি রেডিক্যালস তৈরি মূল কারিগর কিন্তু আমরাই। কারণ আমরা এখন তো চারিদিকে পলিউশন, ওটা তো আমার হাতে নেই। কিন্তু আমরা র ফুড এখন খাই না, অল টাইম কুক ফুড খাই। দিনের মধ্যে 10 বার খাই, 10 বারই কুক ফুড খাই। ফ্যাক্টরি ফুড খাই। ফ্যাক্টরি ফুডে আপনি জানেন প্রিজারভেটিভ থাকে যাতে খাবারের গুণমান বজায় থাকে, খাবার যাতে বেশি দিন খাবার উপযুক্ত থাকে, তার জন্য প্রিজারভেটিভ মেশানো থাকে। যে প্রিজারভেটিভ আমাদের শরীরে গিয়ে আমাদের শরীরের যে কেমিক্যাল ব্যালেন্স গন্ডগোল করে, ফলে ফ্রি রেডিক্যালস আর বেশি তৈরি হয়। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড সবেতে তাই। এবার আসি কুক ফুড। আপনি বলবেন যে আমি তো ওসব কিছু খাই না, আমি তো শুধু বাড়ির রান্না খাই। হ্যাঁ, বাড়ির রান্নাতেও ফ্রি রেডিক্যালস বাড়ে। যদি বলি কি করে, প্রথম কথা হচ্ছে ভগবান প্রতিটি সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়েছেন, কিন্তু সেই সবজিগুলো যখন আমরা রান্না করি রান্নাঘরে, রান্নার নিয়ম মেনে করি না। আমরা লং টাইম ধরে তাকে ভাজি, ফ্রাই করি, ওভারহিট করি, লং টাইম তাকে বয়েল করি, বেশি জলে সেদ্ধ করি, আবার সেদ্ধ করে অর্ধেকটা ফেলে দিই সেফটির জন্য। ফলে কি হয়, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা নৈবচ, মানে নাই বললেই চলে, এরকম পরিস্থিতিতে পৌঁছে যায়। অতএব কুক ফুড থেকে অ্যান্টিঅক্সিডেন্ট পেতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, খুব কম জলে, সবচেয়ে ভালো স্টিম পদ্ধতিতে যদি আমরা রান্না করে খাই, তাহলে সেক্ষেত্রেও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হলেও কিছুটা পাওয়া যায়। আবার এর মধ্যে কিছু এমন সবজি আছে যেগুলো রান্না করার পরেও অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান থাকে, যেমন টমেটো, পেঁয়াজ, এরকম ধরনের আরও কিছু রয়েছে যাদের রান্না করার পরেও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে যায়। কিন্তু তা যাতে থাকে তাতে আমাদের শরীরের ঘাটতি মেটে না। কারণ প্রত্যেকের শরীরে প্রতিনিয়ত ফ্রি রেডিক্যালস তৈরি হবেই, এটা আপনি রুখতে পারবেন না। কিন্তু আপনি যদি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ শরীরে বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ওই ফ্রি রেডিক্যালসগুলো অটোমেটিক শান্ত হয়ে যাবে, এবং অটোমেটিক শান্ত হওয়ার ফলে আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে না। আর অক্সিডেটিভ স্ট্রেস তৈরি না হলে আপনার প্রত্যেকটি অর্গ্যান তার কাজ নিজে নিজে ঠিক করতে পারবে। কারণ ওই অর্গ্যানগুলোকে খারাপ করছিলই তো ফ্রি রেডিক্যালস, তাদের কাছ থেকে ইলেকট্রন চুরি করে। অতএব অ্যান্টিঅক্সিডেন্ট সেই ইলেকট্রনের ঘাটতি মিটিয়ে দেওয়ার ফলে আজ আর তার কাছ থেকে চুরি হচ্ছে না, বলে সে সুস্থ থাকছে, সুস্থ কাজ করতে পারছে। এবার আজকে দ্রব্যমূল্য বৃদ্ধিতে আপনি বলবেন সবেতেই তো পলিউশন। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা হয়তো ফল সবজি অতটা কিনতে পারছি না, খেতে পারছি না, মানছি, কিন্তু শরীর তো সেটা শুনবে না। শরীরের সঠিক জিনিসটাই চাই। সেই জন্যে আমরা সবচেয়ে ভালো জিনিস যেটা আমরা মানে মোটামুটি আমাদের ধারণা বা বলতে পারেন আমার ব্যক্তিগত চয়েস, আমরা ফলো করে দেখেছি গ্রিন জুসে মিরাকেল বেনিফিট আছে। যেমন প্রথমে ভিটামিন মিনারেলসের যোগান দেয়, 2 নম্বর অ্যান্টিঅক্সিডেন্টের বিরাট সোর্স, এবং ডাইরেক্ট আপনি মানে ইউজ করলে 7 দিন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে চেঞ্জ আসছে।
ডাইজেশন প্রসেসকে ঠিক করতে সাহায্য করে, মস্তিষ্কের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে, হার্ট হেলথকে সুস্থ রাখে, আপনার মনকে সুস্থ রাখে। গ্রিন জুস, গ্রিন জুসকে আমরা বলি গ্রিন ব্লাড, কারণ গ্রিন জুসের কেমিক্যাল কম্পোজিশনের সঙ্গে ব্লাডের কেমিক্যাল কম্পোজিশনের বহুত মিল পাওয়া যায়, মানে মানব রক্তের কেমিক্যাল কম্পোজিশনের অনেক মিল পাওয়া যায়। কারণ গ্রিন জুসে যে কেমিক্যালগুলো আছে সবই আমাদের দরকার। শুধু গ্রিন জুসে আয়রন নেই বলে ওটা লাল নয়, ম্যাগনেসিয়াম আছে বলে ওটা সবুজ, আর আমাদের ম্যাগনেসিয়াম নেই, আয়রন আছে বলে আমাদেরটা লাল। বেসিক ডিফারেন্সটা এখানে, বাকি কেমিক্যালগুলো প্রায় এক। হ্যাঁ, কম্বিনেশন কম্পোজিশনটা একটু চেঞ্জ থাকে, কিন্তু শরীরের জন্যে ওটা গ্রিন ব্লাডের সমানই কাজ করে। ওই জন্যে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় গ্রিন জুসকে যে গ্রিন ব্লাড। অতএব সেই গ্রিন জুস আপনি রেগুলার সকালে অন্তত খালি পেটে একবার তো নিন। কি ধরনের গ্রিন জুস নেবেন এটা একটু জেনে নিন। যে কোনো পাতা, একটু আগে যেটা বললাম, যে কোনো পাতা যেটা কাঁচা খাওয়া যায়, বা যে গাছের ফল আপনি কাঁচা খান, কিন্তু কাঁঠাল নয়, কাঁঠাল গাছের পাতার খেতে নেই। তা এরকম ধরনের পান পাতা, তুলসী পাতা, পুদিনা পাতা, আপনার লেটুস পাতা, ধনে পাতা, কারি পাতা, সজনে পাতা, আম পাতা, জাম পাতা, বেল পাতা, এরকম ধরনের যত পাতা, ইভেন দুব্ব ঘাস পর্যন্ত আপনি কিছু কিছু পরিমাণ জোগাড় করুন, পাল্টে পাল্টে। কারণ ভগবান তো সবে তো সব কিছু দেননি, পাল্টে পাল্টে সব কিছু নিয়ে আপনি আপনার মুঠোর এক মুঠো টাইট পাতা সকালবেলা মিক্সিতে ক্র্যাশ করে তার মধ্যে লেবুর রস দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আপনার টেস্টের জন্য, লবণ দেবেন না, দিয়ে 1 গ্লাস খান গ্রিন জুস। আপনি শহরে বাস করেন, আপনি বলবেন এই তো এইসব পাতা আমি পাবো কোথায়? কিন্তু দেখুন বাজারে, শহরের বাজারে গেলে দেখা যায় গ্রামের চাইতে বেশি পাওয়া যায় কুলেখাড়া পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, থানকুনি পাতা, বিভিন্ন শাক, পালং শাক তো তার মধ্যে খুবই ভালো, এখন সিজন চলছে পালং শাকের, পালং শাক, লেটুস পাতা, বাঁধাকপির পাতা, এইরকম পাতা জোগাড় করে শহরের মানুষ গ্রিন জুস খান। আচ্ছা, পাতা পাচ্ছেন না, শসা, টমেটো, গাজর, বিট, আপেল, আপনার এই ধরনের লাউ, চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো যাকে বলে সফেদ পেঠা, তার জুস, প্রত্যেকটা জিনিসে জুস ফর্মে সকালবেলা যদি 1 গ্লাস করে খান, আপনার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বহু রোগকে কন্ট্রোল করতে সাহায্য করবে। অতএব আজকে আমি এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝাতে চাইলাম যে আমাদের যে স্ট্রেস, শুধু বাইরের স্ট্রেস নয়, ভেতরের স্ট্রেসটাকেও কন্ট্রোল করাটা খুব জরুরি, যেটা এর আগে বাংলায় এরকমভাবে কেউ বলেছে কিনা আমার জানা নেই। দয়া করে ভিডিওটা পুরোটা বোঝার চেষ্টা করুন, দরকার পড়লে একবারের জায়গায় 2বার দেখুন, এবং এই বিষয়টা আপনি আরও ক্রস চেক করে বেশি করে ভালো করে বুঝুন যে আমি ঠিক বললাম না আপনাদের মিসগাইড করলাম। যদি মনে হয় ঠিক বলেছি, তাহলে শুধু একটু গ্রিন জুস আর র ফুড অর্থাৎ ফল সবজি যা খাচ্ছেন পরিমাণটা একটু বাড়ান, সুস্থ থাকবেন। কুক ফুডে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এখন খুবই কম হয়ে গেছে, আর আপনি যে ধরনের কুক ফুড খাচ্ছেন তাতে তো নেই। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যত পারবেন কম খান, কারণ আপনি নিজেও জানেন ওগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে মোবাইল টিপে অনলাইনে খাবার নিয়ে চলে আসছেন, খাবারটা তো উদ্দেশ্য নয়, গর্ত বন্ধ করলে হবে না। সেই খাবারটা শরীরের জন্য কতটা হেল্পফুল আপনি একবার বিচার করবেন না? কালকে আপনার সমস্যা হলে তখনও আপনি বলছেন যে আমার সমস্যা হয়েছে, আমার শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ তো অ্যাকচুয়ালি ক্রিয়েট করছি আমরা না। কারণ আমাদের শরীরের যে র মেটেরিয়াল চাই, আমরা সেদিকে কখনোই চিন্তা ভাবনা করছি না। আমরা প্রতিনিয়ত শুধু আমাদের জিভের টেস্ট, আমার সুবিধা আর আমার সময় নেই বলে আমরা এক্সকিউজ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজকে আপনার সময় নেই, কথাটা খুব সত্যি কথা, আপনি খুব ব্যস্ত মানুষ, কিন্তু ভাবুন আপনার ব্যস্ততার
মূল কারিগর তো আপনার শরীর। আজকে আপনি এত ব্যস্ত যে আপনি শরীরের যত্ন করতে পারছেন না, একটু শরীরচর্চা করছেন না, একটু খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখছেন না, একটু ঘুমানোর টাইমের দিকে খেয়াল রাখছেন না, শুধু পয়সার পিছনে ছুটছেন বা কাজের পিছনে ছুটছেন, বা বিনা পয়সা অনেক সময় তো ছুটতে হয়, কারো মানে বিপদে পড়লে তার জন্যে ছুটতে হয় নিজের খাওয়া দাওয়া ত্যাগ করে। কিন্তু ভাবুন তো, আপনি খাওয়া দাওয়া ত্যাগ করে এইভাবে রুটিনের বাইরে বেরিয়ে গিয়ে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ শরীরের যে নিয়ম, সেই নিয়মের বাইরে গিয়ে আপনি কতদিন সুস্থ থাকবেন? তখন আপনি যাদের জন্য এত কিছু করছেন তারা কি আপনার কষ্টটা লাঘব করতে পারবে? কারণ ক্রিয়েট করেছেন আপনি, লাঘব আপনাকেই করতে হবে। তাহলে বুদ্ধিমানের কাজ হলো যে বেশি খারাপ হওয়ার আগে থেকে একটু শুদ্ধ যান না। আপনি যা করছেন করুন, শুধু নিজের একটা রুটিন তৈরি করুন যে আমাকে এই রুটিনেই চলতে হবে, অন্তত আমার খাওয়া দাওয়া, নিজের জন্য কিছু সময় রাখতেই হবে, নিজের শরীরচর্চা আর নিজের জ্ঞান অর্জনের জন্য কিছু সময় রাখতেই হবে। কেন সুস্থ থাকতে গেলে লাগে জ্ঞান, আর কুড়েমি দূর করতে হবে। আমার কাজ আমিই করব, ব্যাস। অটোমেটিক আপনি সুস্থ হওয়ার দিকে যাবেন, হোক না আপনার যতই রোগ। যে রোগের নাম আপনি শুনেছেন, আপনি যা ওষুধ নিচ্ছেন নিন, যা ওষুধ খাচ্ছেন খান, তাতে স্টেবল হবেন। কিন্তু রোগ থেকে বেরোতে পারবেন কি? এমন একটা রোগের নাম বলুন তো যে রোগ থেকে আপনি ওষুধ খেয়ে বেরিয়ে এসছেন। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজের কথা বলেছি, এখানে ভাইরাল বা ব্যাকটেরিয়াল এই ধরনের প্রবলেম নয়, এগুলো আসে আবার ঠিকও হয়ে যায়। কিন্তু লাইফস্টাইল ডিজিজ যেগুলোকে বলা হয়, লাইফস্টাইল ডিজিজ মানেই তো আমার ভুল লাইফস্টাইলের জন্য আমি ক্রিয়েট করেছি। ডাক্তারদের তো কোনো দোষ নেই। আপনি ডাক্তারের কাছে হাজার হাজার পেশেন্টের ভিড়, তাদের সময় নেই আপনাকে এভাবে বোঝানোর, কারণ আপনি তো এক কথায় বুঝবেন না। তাহলে ডাক্তাররা কি করছে? যাচ্ছে, ওষুধ লিখছে, ছেড়ে দিচ্ছে। আপনিও দেখছেন ওষুধ খাচ্ছি, নিশ্চয়ই ভালো হব। হচ্ছেন কি? হচ্ছেন না। এই কারণেই হচ্ছেন না যে আপনি আপনার যে কারণে রোগটা ক্রিয়েট হয়েছে সেই কারণটাকে দূর করার জন্য আপনি কোনো চেষ্টাই করছেন না। রোগের কারণ দূর না করলে রোগ কখনোই, অন্তত লাইফস্টাইল ডিজিজ তো কখনোই ঠিক হয় না। হ্যাঁ, কিছু রোগ আছে যেগুলো বাই মেডিসিন ঠিক হয়, বা চিকিৎসা না করলেও ঠিক হয়। কিন্তু লাইফস্টাইল ডিজিজ বলে এগুলো যেগুলো হচ্ছে আজকে, আমাদের জয়েন্ট পেন, হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, অ্যালজাইমার, ডিমেনশিয়া, পার্কিনসন, হাঁপানি, লিভারের যতগুলো গ্রেড আছে আর কি, লিভারের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, সিরোসিস, লিভার ক্যান্সার, সব কিছু, ইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, হরমোনাল ইমব্যালেন্স, সব কিছু ক্রিয়েটার আমি নিজে, আমার ভুল লাইফস্টাইলের জন্য। কারণ ওই যে বললাম, আপনি যদি বেশি কুক ফুড খান, র ফুড না খান, আপনি অ্যান্টিঅক্সিডেন্ট সরিয়ে দিচ্ছেন না। ফ্রি রেডিক্যালস সবার তৈরি হয়, আমারও হয়, কিন্তু আমার অ্যান্টিঅক্সিডেন্ট ব্যালেন্সটা ভালো বলে আজ 60 বছর বয়সেও আমি নিজেকে খুব বেশি হলে 20-25 বছর বয়সের যুবক মনে করি। এনার্জি লেভেলটা আমার এতটাই হাই, কারণ আমার শরীরে ফ্রি রেডিক্যালসের প্রোডাকশন নিয়ন্ত্রণে থাকে। প্রোডাকশন হয়, প্রত্যেকের হয়, আমারও হয়, কিন্তু নিয়ন্ত্রণে থাকে, কারণ আমি রেগুলার অ্যান্টিঅক্সিডেন্টের যোগানটা শরীরকে দিই এবং ফ্রি রেডিক্যালসগুলো শান্ত থাকে। তা আপনি যত টেনশন নেবেন তত ফ্রি রেডিক্যালস বাড়বে, যত আপনি ওয়ার্কলোড বাড়াবেন তত ফ্রি রেডিক্যালস বাড়বে, আপনি যত বেশি পলিউশন এরিয়া থাকবেন তত ফ্রি রেডিক্যালস বাড়বে। আপনি ফ্রি রেডিক্যালস বাড়ার জায়গাগুলো ঠিকঠাক করছেন, আর কন্ট্রোল করার জায়গাগুলো একবারেও ঠিক করছেন না। আর ফ্রি রেডিক্যালসকে একমাত্র কন্ট্রোল করতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, কিছু ওষুধ আছে, মেডিসিন তো অবশ্যই কিছু আছে। আধুনিক বিজ্ঞান অ্যান্টিঅক্সিডেন্টের ব্যালেন্স করার জন্য কিছু মেডিসিন বের করেছে, কিন্তু সেই সব মেডিসিনের কিন্তু কিছু সাইড এফেক্টও আছে। কিন্তু প্রকৃতি আমাদের পূর্ণ সাইড এফেক্ট বিহীন একটা ব্যবস্থা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে র ফুড খান কাঁচা ফর্মে, আর র স্যালাড খান কাঁচা ফর্মে বেশি করে। আপনার খাবারের অন্তত 50% র, 50% কুকড। আইদার কিছু পার্সেন্ট র ফুড, কিছু পার্সেন্ট কুক ফুড,
বা বেশি পার্সেন্ট কুক ফুড, কিন্তু সেক্ষেত্রে গ্রিন জুসটা তো নিন। হ্যাঁ, সাফিসিয়েন্ট আপনি যদি র ফুড খান, গ্রিন জুস অতটা ম্যাটার করে না। কিন্তু আপনি আপনার শরীরের ঘাটতি যদি মনে করেন আমাকে কুক ফুডই খাবো, প্রথম কথা র ফুড খেতে গেলে আপনি বলবেন খরচা বেশি, আপনি বলবেন পাবো কোথায়, আপনি বললেন অতক্ষণ চিবাবার সময় নেই, তাহলে অন্তত একটু গ্রিন জুস তো খান, অ্যান্টিঅক্সিডেন্টের ব্যালেন্সটা ঠিক থাকবে। অতএব আজকে একটু বেশি বকর করলাম, জানি না আমার মনের ভাবটা আপনাদের বোঝাতে পারলাম কিনা। আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি যে আমার মনের যে ভাব সেটা আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করার জন্য। চ্যানেলটার সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, কেমন লাগছে বারবার বলছি কমেন্ট করুন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আগামীকাল আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের বিরক্ত করতে আসবো। ততক্ষণ পর্যন্ত পিছনে কিছু ভিডিও সময় পেলে দেখুন। শিক্ষাই শেষ কথা। নমস্কার।